হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে ক্লাসে যেটা করব সমীকরণ গঠন ও সমাধান এই সংক্রান্ত চ্যাপ্টারটি সম্পর্কে একটা বেসিক আইডিয়া নেব এবং কিছু সমস্যার সমাধানও করব। তো সমীকরণ গঠন ও সমাধান এইটিতে যাওয়ার আগে আমরা আগে জানার চেষ্টা করব যে সমীকরণ বলতে কি বোঝায়। সমীকরণ জানার আগেও আমরা একটু জেনে নেব যে সমীকরণ যাকে নিয়ে গঠিত হয় তার মূল অংশ যেটা থাকে সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি মানে একটা বীজগাণিতিক রাশি ইজ ইকুয়ালস টু, যদি অপর বীজগাণিতিক রাশি এটা থাকে, সেটা বীজগাণিতিক রাশি থাকতে পারে, এই বীজগাণিতিক রাশিটা সংখ্যাও হতে পারে বা এটাও সংখ্যা হতে পারে। অর্থাৎ দুটি বীজগাণিতিক রাশির সমতা বিধানই হলো সমীকরণ। দুটি বীজগাণিতিক রাশির সমতা বিধান, সমতার সম্পর্কটাই হলো সমীকরণ। তাহলে এখানে প্রশ্ন উঠবে যে তাহলে 2 ইজ ইকুয়ালস টু 2 এটা কি একটা সমীকরণ? 2 ইজ ইকুয়ালস টু 3 এটা কি একটা সমীকরণ? x ইজ ইকুয়ালস টু 2 এটা কি একটা সমীকরণ? সাপোজ x নট ইকুয়ালস টু 2 এটা কি? এটা সমীকরণ না সমীকরণ নয়? সমীকরণ না হলে কি? তো এই সমস্ত কনফিউজিং কেসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, পরে আলোচনা করতে থাকব। তারপরে আমরা মেন যে সমীকরণ গঠন ও সমাধান সংক্রান্ত প্রশ্নে ঢুকব, কারণ এগুলো জেনে নেওয়া খুবই জরুরি। এগুলো বেসিক জিনিস। এই বেসিক ব্যাপারগুলো সম্পর্কে আইডিয়া থাকলে যে কোনো নতুন চ্যালেঞ্জিং বিষয় সম্পর্কে বিষয়গুলোকে সমাধান করা যায়। তাহলে যে কোনো দুটি বীজগাণিতিক রাশি তারা যদি সমতার সম্পর্কে থাকে তাহলেই সমীকরণ। তাহলে এই যে ব্যাপারটা, এই যে সম্পর্কটা আমরা লিখেছি, এটা কিন্তু সমীকরণ নয়। প্রথম ব্যাপার, এটি সংজ্ঞার সাহায্যে আমরা যেটা বুঝলাম, এটি একটি সংজ্ঞা, এটি সমীকরণের সংজ্ঞা। তোমরা সাধারণতই বিজ্ঞানে সংজ্ঞা পড়ে থাকবে। সংজ্ঞা জিনিসটা কি? সংজ্ঞা হলো একটা লিটমাস টেস্ট মাত্র। কোনো একটা জিনিসকে সঠিকভাবে সংজ্ঞায়িত করার জন্যই এই বক্তব্যটার দরকার হয়। সংজ্ঞা একটা বক্তব্য। গণিতেও এরকম অনেক বক্তব্য আছে, অনেক সংজ্ঞা আছে, বিজ্ঞানেও অনেক আছে। সেগুলো তোমরা হয়তো না জেনে বুঝেই মুখস্থ করো, কিন্তু সংজ্ঞা বলার সময় তার প্রত্যেকটা শব্দের ধারণা থাকতে হবে এবং সংজ্ঞাতে কোনো কনফিউজিং কেস থাকবে না, কোনো কনফিউজিং শব্দ থাকবে না। একটা খুব সিম্পল উদাহরণ দিয়ে যেমন বলি, ধরা যাক সরকার থেকে কোনো একটা প্রজেক্ট নিয়ে এসছে, বলা হচ্ছে যে ধরা যাক তোমাদের গ্রামে সমস্ত বুড়োদের একটা ওষুধ দেওয়া হবে দীর্ঘদিন জীবিত থাকার। তা সমস্ত বুড়োদের দেওয়া হবে। বুড়ো বলতে কারা? এই যে শব্দটা, এই শব্দটি হলো সঠিকভাবে সংজ্ঞায়িত শব্দ নয়। এই শব্দটাকেই বা এই যে বক্তব্যটা বললাম যে সমস্ত বুড়োদেরকে দেওয়া হবে তোমাদের গ্রামে, এইটি সঠিক সংজ্ঞায়িত শব্দ নয়, কারণ এখানে দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে। বুড়ো বলতে কাকে বলবো? তো এখানে যদি আমি বা গভর্নমেন্ট থেকেই বলে দেয় যে যাদের বয়স 65 ইয়ার্স, 65 বছর, তার 65 বছর অথবা তার থেকে বেশি, তারাই বুড়ো। অর্থাৎ তাদেরকেই দেওয়া হবে যাদের বয়স 65 অথবা 65-র বেশি। দেখো, এই বক্তব্যটা সংজ্ঞায়িত বক্তব্য হলো। অতএব যখনই কোনো সংজ্ঞা দিতে হবে, সংজ্ঞার কথা বলতে হবে, সেখানে যেন কোনো দ্বিধা বা দ্বন্দ্ব না থাকে।
এবার আসি মেন বক্তব্যে। তাহলে এই দুটি রাশি এরা বীজগাণিতিক রাশি, তো এরা সমতার সম্পর্কে নেই, তাই এটি সমীকরণ নয়। তাহলে এগুলি কি সব সমীকরণ? হ্যাঁ, কিন্তু এইটি কি? এটি তো ঠিক না, ভুল। এটি তো ভুল। আসলে এটি সমীকরণ হলেও এটি একটি ভুল বক্তব্য, মিথ্যা বক্তব্য। এটি জেনে রাখো, গণিতে যত বক্তব্য আছে তাদেরকে ইংরেজিতে বলা হয় স্টেটমেন্ট। যত বক্তব্য আছে সমস্ত বক্তব্য হয় সত্য, নতুবা তার সত্যতা প্রমাণযোগ্য বা সত্যতা প্রমাণ করতে হবে। অর্থাৎ সেই বক্তব্যটিকে উপস্থাপিতই করা হয়েছে সত্যতা প্রমাণের জন্য। তার মানে এখানে আমাদের গণিত বিষয়ে বা এমনকি বিজ্ঞানের অন্যান্য বিষয়েও মিথ্যা বক্তব্যের কোনো স্থান নেই। তার মানে এইটি যেহেতু মিথ্যা, তাই এটিকে সমীকরণ বলা হলেও আমাদের এই সমীকরণের লিস্টে একে আর রাখবো না। পরিষ্কার? তাহলে এটি কি? এটি কি সমীকরণ? হ্যাঁ, এটিও সমীকরণ। এটি কি সমীকরণ? হ্যাঁ, এটিও সমীকরণ। তবে এই দুটির মধ্যে এই যে সমীকরণটির আবার একটি বিশেষ নাম আছে। তো এই বিশেষ কি নাম আছে সেটা আমি পরে পরে আলোচনা করছি। তার আগে আমি তোমাদের কতগুলো সমীকরণের উদাহরণ দিই। দেখো, এটা একটা বীজগাণিতিক রাশি, এটাও একটা বীজগাণিতিক রাশি, এটাও একটা বীজগাণিতিক রাশি। তো এই বীজগাণিতিক রাশিটার সমীকরণ হয়ে যাবে যদি আমি সমান, সাপোজ আমি যে কোনো কিছু, সাপোজ 7 দিলাম, তাহলে এইটি একটি সমীকরণ হবে। এখন এটি একটি তাহলে সমীকরণ। এই সমীকরণ কত চল বিশিষ্ট? না, চল আছে দুটি, তাহলে একে বলা হবে দ্বিচল বিশিষ্ট সমীকরণ। দ্বিচল বিশিষ্ট সমীকরণ, কারণ চল সংখ্যা কটি? দুটি। আচ্ছা, এবারে দেখো, এটি একটি বীজগাণিতিক রাশি বাঁ দিকে আছে, ডান দিকে একটি সংখ্যা আছে। এই রাশিটি তিনটি পদের সমন্বয়ে তৈরি। এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। এই তিনটি পদের সমন্বয়ে এই রাশিটি তৈরি। তিনটি পদ যোগের আকারে আছে। প্রথম পদে যে চল সংখ্যা আছে এক্স, তার ঘাত কত? ঘাত হচ্ছে 1। দ্বিতীয় পদে ওয়াই এর ঘাত কত? 1। তো সব মিলিয়ে প্রথম পদের মাত্রা হচ্ছে 1, দ্বিতীয় পদের মাত্রা হচ্ছে 1। তো এই মাত্রাটা নির্ণয় করছি প্রথম পদে যতগুলি চল সংখ্যা থাকবে তাদের ঘাতের যোগফল। তো এখানে যেহেতু এক্স একটি চল সংখ্যা আছে, তাই তার ঘাত হচ্ছে 1, মোট মাত্রা হবে 1। তাহলে এই সমীকরণটি মধ্যে যে বীজগাণিতিক রাশিমালা আছে তার সর্বাধিক মাত্রা কত? 1। তাহলে মাত্রা হচ্ছে 1, তাহলে এটাকে বলা হবে একমাত্রিক সমীকরণ। এইভাবে সমীকরণের নামকরণগুলো করা হয়েছে। যদি মাত্রা 2 হতো তাহলে ওই সমীকরণটাকে বলা হতো দ্বিমাত্রিক সমীকরণ। এবার আসি দ্বিতীয় রাশি। এটা সমীকরণের আকারে প্রকাশ করে দিই, সাপোজ এটা ইকুয়ালস টু 2। তাহলে এখানে চল সংখ্যা কটা আছে? দুটি আছে, একটা এক্স আর একটা ওয়াই। তাহলে এটা হবে দ্বিচল বিশিষ্ট
মাত্রা কত হবে? এইখানে প্রথম পদের মাত্রা কত? 3। কেন না এক্স এর ঘাত 2, ওয়াই এর ঘাত 1, তাহলে টোটাল ঘাতের যোগফল হবে 2 যোগ 1 3, তাহলে মাত্রা হবে 3। দ্বিতীয় রাশিতেও মাত্রা হবে 3, সর্বাধিক মাত্রা কত? 3, তাহলে দ্বিচল বিশিষ্ট ত্রিমাত্রিক সমীকরণ। বোঝা গেল? এটাকে যদি আমি সাপোজ 0 দিয়ে দিই, তাহলে এই যে রাশিটা আছে দেখো, এটা একটা কমপ্লেক্স বা জটিল রাশি। এই রাশিটিকে তাহলে ভাঙতে হবে। এই যেটা পুরোটার বর্গ আছে, তাহলে এটাকে ভেঙে লিখতে হবে মাইনাস এ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস এ ইন্টু 4b প্লাস 4b এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমি লিখলাম 6ab ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাই আমি লিখলাম যে এ স্কোয়ার মাইনাস এটা 8ab হবে প্লাস 16b স্কোয়ার প্লাস 6ab। তো এটি যোগ বিয়োগ করে একই সদৃশ যে পদ যদি থাকে, সদৃশ পদ আছে, এটা একটা এটা একটা, তাহলে সদৃশ পদ যোগ বিয়োগ করে সরল করে নিতে হবে। তাই সদৃশ পদ যোগ করলে হবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস 16b স্কোয়ার ইকুয়ালস টু 0। এটি হলো ফাইনাল আমার সরলীকৃত সমীকরণ। তাহলে সরলীকৃত সমীকরণের 3টি পদ আছে, 1টি 2টি 3টি। প্রথম পদের মাত্রা 2, দ্বিতীয় পদের মাত্রা 2, তৃতীয় পদেরও মাত্রা 2, তাহলে এটা হবে। এবং চলসংখ্যা কটা আছে? দুটো, একটা এ আর একটা বি, তাহলে এটা হবে দ্বিচল বিশিষ্ট দ্বিমাত্রিক সমীকরণ। তাহলে একটা জিনিস বোঝা গেল যে যখন মাত্রাই যখন বের করব, তখন সমীকরণে যে বীজগাণিতিক রাশিমালাটি আছে সেই রাশিমালাটিকে আগে সরলীকরণ করব। এটা বীজগাণিতিক রাশিমালার যে প্রকারভেদ ছিল সেখানেও এই কাজটি করতে হয়েছিল। তো সেটা বীজগাণিতিক রাশিমালার প্রকারভেদে বীজগাণিতিক রাশিমালা বলা হতো, এটা সমীকরণ হলে সেই জিনিসটাকে সমীকরণ বলা হবে। এ পর্যন্ত পরিষ্কার হলো। এবার দেখো, এই যে জিনিসগুলো তোমরা দেখছো এগুলোকে তোমরা সূত্র বলে চেনো। তোমরা সূত্রগুলো শিখেছো। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র। তো এগুলো তো দেখো, বাম দিকে একটা বীজগাণিতিক রাশি আছে, ডান দিকে একটা বীজগাণিতিক রাশি আছে, মাঝে সমান চিহ্ন। আমি বলেছিলাম দুটি বীজগাণিতিক রাশির সমতার সম্পর্কই হলো সমীকরণ। তাহলে এটা কি একটি সমীকরণ বলা সম্ভব? যেটাকে তোমরা আজ পর্যন্ত সূত্র বলে চিনতে, তাদেরকে কি সমীকরণ বলা সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ, বলা সম্ভব, বা বলা সম্ভব বলতে এগুলোও কিন্তু সমীকরণ। তবে এরা বিশেষ এক ধরনের সমীকরণ। এদেরকে বলা হয় আইডেন্টিক্যাল ইকুয়েশন, ইংরেজিতে বলে আইডেন্টিক্যাল ইকুয়েশন, বাংলাতে বলে অভেদ। অভেদ। তা অভেদ কথাটার মধ্যেই তোমরা বুঝতে পারছো যে ভেদাভেদ নেই। মানে কাদের মধ্যে ভেদাভেদ নেই? এই দুটি রাশির মধ্যে কোনো ভেদাভেদ নেই। দেখতে অন্যরকম লাগছে, কিন্তু কিসে ভেদাভেদ নেই? না তাদের মানে ভেদাভেদ নেই। তাদের মান কি? সমান। সমীকরণেও তো মান সমান। সমীকরণে কি বলা হচ্ছিল? বীজগাণিতিক রাশিমালা দুটি যখন যদি সমান হয়, সমান থাকে, তাহলেই বলা হবে সমীকরণ। কিন্তু তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য বলছি, এই যে সমীকরণটায় দুটি চল সংখ্যা আছে, একটা এ আর একটা বি, এই এ বি ছাড়া আর কেউ নেই। তো এই দুটি চল সংখ্যা মানে কি? তারা হচ্ছে কিছু না কিছু বাস্তব সংখ্যার রিপ্রেজেন্টেশন, অর্থাৎ বাস্তব সংখ্যার স্থলে বসেছে, অজ্ঞাত সংখ্যার আকারে বসেছে। এগুলো চল সংখ্যা মানে সংখ্যা বিভিন্ন সময়ে বিভিন্ন বসতে পারে। এ এবং বি এর যে মান, এই কোনো একটা মান নিলাম, দিয়ে আমরা বাম দিকের রাশিমালাটার ভ্যালু বের করলাম, ডান দিকের রাশিমালাও ওই মান দিয়ে ভ্যালু বের করলাম। তো এ এবং বির বিশেষ ওই মানে বাম দিকের রাশিমালা ও ডান দিকের রাশিমালার
ভ্যালু যদি সমান হয় তাহলেই সমীকরণ। এখন এক্ষেত্রে কি হবে না, এ এবং বি এর যাই মান নেওয়া হোক না কেন সব সময় কিন্তু সমান হবে। অভেদ হচ্ছে সেগুলি যেগুলিতে জলসংখ্যা সব মানের জন্যই বাম দিকের রাশিমালা আর ডান দিকের রাশিমালার মান সেম, তাদেরকেই কিন্তু অভেদ বলা হবে। অন্যথায় যদি কিছু সংখ্যক মানের জন্যই সমান হয় তাহলে তাদেরকে সমীকরণ বলা হবে। সমীকরণ অর্থাৎ সমান করা হয়েছে, কাদের জন্য সমান করা হয়েছে না, কিছু বিশেষ মানের জন্য সমান হয়েছে, ওই মানগুলি খোঁজাটাই হচ্ছে আমাদের সমস্যা। আর ওই মানগুলি পেয়ে যাওয়াই হলো সমাধান, এটাই হলো সমাধান। তোমরা টেস্ট করে দেখতে পারো, এ এবং এর বি এর যা খুশি মান নাও না কেন সব সময়ই কিন্তু এই দুটি ভ্যালু সেম হবে। এবার যে প্রশ্নে ছিলাম, যখন প্রথমে বলছিলাম যে এই বিশেষ নাম আছে, এই বিশেষ নামটা কি, এটাই আসলে অভেদ, এটাই হলো অভেদ। দেখো 2 = 2 এটা যে কোনো একটা বীজগাণিতিক রাশিমালা, এখানে যেহেতু বীজগাণিতিক চলসংখ্যা নেই, আমি যা খুশি ধরতে পারি 2x⁴ x⁴, যে কোনো মানের জন্য কিন্তু চলসংখ্যা যে কোনো মানের জন্য কিন্তু এটা সবসময়ই সত্য, তাই এটা কিন্তু একটা অভেদ। এতক্ষণ পর্যন্ত আমরা সমীকরণ সম্পর্কে এবং সমীকরণের একটা ভাগ অভেদ কি, সমীকরণ কি, এ সম্পর্কে শিখলাম, উদাহরণ দেখলাম, সব শিখলাম। এবারে জানবো যে কেন আমরা সমীকরণ গঠন করব বা সমীকরণ পাবো বা কোথায়, কেনই বা আমরা এই চ্যাপ্টারটা পড়বো। তো এটার গুরুত্ব বোঝার দরকার। আমাদের কিছু বাস্তব সমস্যা থাকে, সেই বাস্তব সমস্যা আমাদের কাছে সমস্যা হিসেবে উদ্ভূত হয়। আমাদের অঙ্কের কাজ কি? অঙ্কের কাজ হচ্ছে সেই সমস্যাগুলিকে সমাধান করে দেওয়া, অর্থাৎ তার উত্তর বলে দেওয়া। তিনি যা প্রশ্ন করছেন, সমাজ যা জানতে চাইছে, সমাজ বলতে এখানে গভর্নমেন্ট, কোনো কোম্পানি, এনিথিং, কোনো পার্সোনাল, কোনো ব্যক্তিগত ব্যক্তি বা একটা গ্রুপ, তাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সেই সমস্যার সমাধান জানতে চাইছেন, অর্থাৎ উত্তর জানতে চাইছেন। তো সেই উত্তর আমরা গণিতের সাহায্যে যদি সম্ভব হয় আমরা করে থাকি বা করব। তার বেশিরভাগ কেসেই আমাদের কি হয়, সেটা করার জন্য সমাধানটা আমাদের এখানে আছে, অ্যান্সার, উত্তরটা এখানে যেতে গেলে আমাকে ডিরেক্টলি আমি করতে পারবো না। তার জন্য আমাকে কি করতে হবে না, আমাকে গাণিতিক বক্তব্যে সেগুলিকে প্রকাশ করতে হবে। সেই গাণিতিক বক্তব্যগুলি হলো সমীকরণ। সমস্ত বাস্তব সমস্যাকে নর্মালি আমরা সমাধান যখন গণিতের সাহায্যে করব, তাকে আমাকে কি করতে হবে, সমীকরণের বেশিরভাগ কেসে সমীকরণের সাহায্যে আমরা করে থাকবো। তো এই সবসময় যে সমীকরণ হবে এমনটা ভাবার কোনো কারণ নেই, সমীকরণ ছাড়াও অন্যান্য অনেক ব্যাপার আসবে। যেমন সমীকরণের আরেকটা উল্টো পার্ট, বা আমরা বলতে পারি অনন্য রেসিপ্রোকাল পার্ট, মানে নেগেটিভ পার্ট, সেটা হচ্ছে নয় অর্থকারী, সেটা হচ্ছে অসমীকরণ। এটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে রাখা ভালো। অসমীকরণ বলতে সাপোজ x² + 2x > 2 সমান নয় কিন্তু বড়, ক্লিয়ার? তাহলে এটা কিন্তু একটা অসমীকরণ, অর্থাৎ অসমতার সম্পর্ক আছে, অসমতার সম্পর্ক আছে, তাই এটা অসমীকরণ। এরকম আরো অন্যান্য কিছু হতে পারে, বেশিরভাগ আমরা সাধারণত এখন শিখব যে সমীকরণ এবং এই সমীকরণের সমাধান করার কি কি টেকনিক আছে, কি কি পদ্ধতি আছে। তো সমাধান মানে কিন্তু
সমাধান হলো, সমাধান সম্পর্কে জেনে রাখো যে সমাধান হলো সমীকরণে উপস্থিত চলক সংখ্যার সেই সমস্ত মান। এই সমাধান তাহলে কি? সেই সমস্ত মান যাদের জন্য সমীকরণটি সিদ্ধ হয়। সিদ্ধ কথাটার ইংরেজি অর্থ হচ্ছে স্যাটিসফাই করা। স্যাটিসফাই। ঠিক আছে, তো এইটা যে সমস্ত মানের জন্য হবে সেই সমস্ত মানকেই বলা হবে সমাধান। কিন্তু সেই সমাধান বা মান বের করতে গেলে, যে একটা জটিল সমীকরণের মান বের করতে গেলে তার কিছু টেকনিক জানতে হবে, সমাধান পাওয়ার টেকনিক জানতে হবে। সিম্পল ইকুয়েশন যেমন ধরা যাক x+2 = 4 যদি হয়, এটা খুব সিম্পল এবং খুব সহজেই বলা যাবে যে x এর ভ্যালু বা সমাধান হলো কত? সমাধান x = 2। কারণ x এর ভ্যালু 2 বসালে বাম দিকে ভ্যালু 4 হচ্ছে, ডান দিকে ভ্যালু 4 আছে। যেহেতু বাম দিকের ভ্যালু ডান দিকের ভ্যালুর সাথে সমান, তাই সমাধান হলো x = 2। কিন্তু জটিল সমীকরণ থাকলে তার সমাধান কেমন হবে সেগুলি জানবো, আর সমীকরণ গঠন করব, বাস্তব কোনো সমস্যা থেকে সমীকরণ গঠন করব। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত থাক। আমরা সমীকরণের বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করলাম। এরপরে ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের চ্যাপ্টার 19 যেটা ক্লাস 8-এ, তার যে সমস্ত প্রবলেমস আছে, সমস্যাগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব।